আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে কখনো স্মরণ সভায় মিলিত হই, এই জন্য মিলিত হই না তাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করার জন্য। আমরা মিলিত হই এই জন্য যে তিনি কি কাজ করেছেন। এখানে একটা চিঠি পড়া হলো 1971 সালে। 1971 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার কোন সংঘ পরিচালক বা সঞ্চালক এই অঞ্চলে এসেছিলেন। এসে কিছু কথা বলেছে, যে কথাগুলো আমাদের দেশে বৌদ্ধবাদী চিন্তা, আমাদের দেশে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের মানুষের যে মিলন ক্ষেত্র, তাকে ক্ষতিগ্রস্ত করবার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার প্রতিনিধি এখানে এসছে এবং সেই ব্যাপারেতে খবর পেয়ে কমরেড বকুল বৈরাগী চিঠি লিখেছেন তার সম্পর্কে কাকার কাছে, তাই তো? কাকার কাছে, হ্যাঁ, আপনি দেখা দিয়েছেন। কাকা বললেন সে মূল্য কাকাই বলেছেন। এখন এটা তো একটা বড় মহৎ কাজ। মহৎ কাজ আমি এই জন্য বলবো, তখনকার সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আড়ালে আবদারে কাজ করত এবং একথা ঠিক যে 2011 সাল বামফ্রন্ট সরকার থাকার সময় পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ খোলামেলা কাজ কম করত, একটু আড়ালে আবদারে করারই চেষ্টা করত। তার এখন পরিবর্তন হয়েছে। 2011 সালের পর তার পরিবর্তন হয়েছে এবং 2011 সালের পর প্রায় 16 গুণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, উত্তর বঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ পর্যন্ত সর্বত্র প্রসারিত হয়েছে। এটা ছাড়াও অসংখ্য স্কুল হয়েছে। এটা ছাড়াও যে স্কুলগুলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিচালনা করে। এখন কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ? 1925 সালে হিটলার মুসোলিনির সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এখানে ভারতের মুম্বাই প্রদেশে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম। আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না। আর 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলে, যার নাম হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে তাত্ত্বিক অবস্থান, তাকে রাজনৈতিক পরিমণ্ডলে প্রচারিত করবে। হিন্দু মহাসভাকে ভালো কাজ হচ্ছে না মনে করে 1951 সালে তারা জনসংঘ তৈরি করে। জনসংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপত্র হিসাবে কাজ করতে শুরু করে। তারপরে ভার্সান হচ্ছে ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজনৈতিক সংগঠন।
এটা ভুলে গেলেই অসুবিধা হয়ে যাবে। অন্যদিক থেকে পশ্চিমবাংলার বুকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকলাপ পরিচালনা করতে বড্ড অসুবিধা হচ্ছে। ওরা 2001 সালে কিছু কর্মসূচি রূপায়িত করতে যে বাধাপ্রাপ্ত হয়েছিল, তারপর ওদের মধ্যে আলোচনা হয় নাগপুরে। ওদের বড় বড় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা পদাধিকারী তারা আলোচনা করে, এবং তারপর যখন পশ্চিমবাংলায় শিল্প গড়ে তোলার লক্ষ্যে কর্মসূচি নেওয়া হয়, স্লোগানটা তখন ছিল যে কৃষি খানিকটা অগ্রগতি হয়েছে, এটাকে সংহত করে আরো অগ্রগতি লাভ করতে হবে। তাহলে কৃষির অগ্রগতিটা হলো কি করে? কৃষির অগ্রগতিটা হলো যে ভূমি সংস্কার আইন, যেটা পাশ করেছিলেন আগের সরকার, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার, সেই যে ভূমি সংস্কার আইনটা কার্যকরী করতে পারি। বামফ্রন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর এখানকার যিনি প্রতিনিধি ছিলেন কমরেড জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ঘোষণা করলেন, প্রথম সভাতে, মন্ত্রিসভার প্রথম সভাতে শপথ গ্রহণ করে যে প্রথম সভাতে যাওয়ার আগে তিনি ঘোষণা করলেন রাইটার্স বিল্ডিং এর অলিন্দ থেকে যে সরকার শুধু রাইটার্স বিল্ডিং থেকে কাজ করবে না, এই সরকার জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে কাজ করবে, এবং আমাদের যে পঞ্চায়েতি ব্যবস্থা, তার নির্বাচন হয় না, পঞ্চায়েতি রাজ গড়ে তোলা হবে, পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে তোলা হবে, পুরসভার নির্বাচন হবে। আর একই সঙ্গে সিদ্ধান্ত করলেন যত রাজনৈতিক বন্দী আছে তাদের সবাইকে মুক্ত করা হবে। এবং এই রাজনৈতিক বন্দী তখনকার সময়তে বেশিরভাগ ছিল নকশালবন্দী যারা ছিলেন তাদের মধ্যে অনেকে আবার ছিলেন 3টি রাজ্যে তাদের মামলা আছে। বিহারে মামলা আছে, তখন ঝাড়খণ্ড হয়নি, বিহারে মামলা আছে, উড়িষ্যায় মামলা আছে, এমনকি আসামও মামলা আছে। তাদের ছাড়ানোর জন্য পরবর্তী সময় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে পাঠানো হয়েছিল সরকারের প্রতিনিধি হিসাবে, যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করার জন্য কেসটা তুলে নিতে, না তুলে নিলে অসুবিধা হবে, এদের একমাত্র পশ্চিমবঙ্গে তুলে নিলে পর ছাড়া পাবে না। তারপর তারা ছাড়া পাবে। সিদ্ধান্ত কার্যকরী হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পুরসভা নির্বাচন হলো। আমি এই কথাটা একটু বেশি সময় লেগে গেল, বললাম এই জন্য। তারপর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ, সরকারের কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি, আমি তা বলছি না, কিছু ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই হয়েছে, কিন্তু মানুষের অধিকারটা প্রতিষ্ঠা করা হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে, এবং সত্যিকারে মানুষের যে মর্যাদার প্রশ্নটা, যেটা বারবার ভুলঞ্চিত হচ্ছিল, সেটা পুনরুদ্ধার করার কাজে খানিকটা অগ্রসর হওয়া গেছে। এরপরে জনগণের চোখ অনেক বেড়ে গেল। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 2001 সালে যখন তাদের কতগুলো পরিকল্পনা নিয়ে তারা কার্যকরী করতে পারেনি, তখন তারা ঠিক করলো যে এই সরকারের ভেতরে সমস্যা তৈরি করতে হবে, বামফ্রন্ট সরকার। এবং তা করতে গিয়ে তারা দেখলো যে এখানে শুধু ভারতীয় জনতা পার্টিকে দিয়ে সব হবে না। লক্ষ্য করে দেখবেন 19
1998 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর নির্দেশে এবং পরিকল্পনা মতো রাজ্যে কংগ্রেস পার্টিকে ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম। তৃণমূল কংগ্রেস তার জন্মটা হঠাৎ করে হয়নি, পরিকল্পনা মাফিক। এই পরিকল্পনা এখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন এবং অন্যান্য মন্ত্রীরা আছে তাদের মস্তিষ্ক প্রসূত না। এই পরিকল্পনা সরাসরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিকল্পনা অনুযায়ী কার্যকরীভাবে পালিত হয়েছে। যে কাজটা ভারতীয় জনতা পার্টিতে করা যাচ্ছে না, সেই কাজ পারা যাবে তৃণমূল কংগ্রেস। ওরা একটা ফুল আর এই দুটো ফুল, এই এক ফুল আর দুই ফুলের মধ্য দিয়ে এটা করা যাবে। তারপরে অনেক কাহিনী আছে যা বর্ণনা করার প্রয়োজন নেই। এইভাবে শুরু হলো যখন কৃষির সাফল্য সেই তার ভিতের উপর দাঁড়িয়ে তাকে সমর্থ করে আরো অগ্রসর হওয়া এবং শিল্প গড়ে তোলা, তখন এই বিষয়টা একেবারে সামনের সারিতে আসলো যে শিল্প করতে দেওয়া হবে। সোজা কথা, শিল্প করতে দেওয়া যাবে না, শিল্প করলে অসুবিধা হবে। কারণ সত্যিকারের ধানের উৎপাদন আমার এখনো মনে আছে, যেটা আমি আপনাদের কাছে উল্লেখ করতে পারি। বাঁকুড়াতে ধানের ঘাটতি হতো, মানে চালের ঘাটতি হতো 40% যা নাকি তৃতীয় বামফ্রন্ট সরকার শেষ হওয়ার পর সেটা কমে হলো 5 থেকে 7 পুরুলিয়াতে ধানের উৎপাদন যা হতো আর পুরুলিয়ার জনগণের যা প্রয়োজন তার প্রায় 60 সাবসিডি দিতে হতো, 40 উৎপাদন হতো। সেই পুরুলিয়াতে দ্বিতীয় বামফ্রন্ট মানে উত্তীর্ণ হওয়ার পর সেখানে এই শতকরা হারে 10-12 তার ডেফিসিট হল। এইভাবে উত্তরণ হয়েছে যে নাম জমিতে চাষ হতো, ডাঙা জমিতে হতো না, চার জমিতে হতো না, সেখানে চাষের ব্যবস্থা করা হলো। কানাডি জমিতে খুব ভালো চাষ হতো। এই গানগুলো আপনারা যারা দক্ষিণ 24 পরগনায় থাকেন তারা জানবেন না, কারণ এগুলো বইতে লেখা নেই। কিন্তু বিহারের সঙ্গে ছিল পুরুলিয়া, বলে বইতে লেখা নেই। আমি এখানকার যত বই দেখেছি বইতে লেখা নেই। এখন যাই হোক, আমি যে কথা বলার জন্য তবে বকুল বই আগে এই যে উত্তরোত্তর পরিবর্তন তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে তিনি এখানে কার্যকলাপে যুক্ত ছিলেন এবং অবশ্যই যে কথা শ্রমিক বাহিনী আপনাদের বলেছেন, মুখ্যমন্ত্রী এমএলএ প্রতিনিধি হিসেবে কাজ করতে যে এক সময় কেউ একটা বেশি আবদার করেছে, সে হয়তো আবদার রাখতে পারেনি, একটু কটু ব্যবহার হয়েছে, কিন্তু অন্যায় দাবির কাছে মাথা নত করে। তাতে কেউ ক্ষুব্ধ হতে পারে, অনেকে অন্যায় আবদারও তো করে। আমি এখন আপনাদের কাছে কথা বলতে পারি যে এখন যা চলছে, আমি ভেবেছিলাম আমাদের শ্রমিকরাই এই বিষয়টা ব্যাখ্যা করে বলবে। এখন কি চলছে বলুন তো? গতকাল সারাদিন রাত্রি 10:30 পর্যন্ত কি হয়েছে? টাকা গোনা হয়েছে 17,32,00,000 টাকা গোনা হয়েছে। এর আগে কি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী
ঘনিষ্ঠ কি নাম, অর্পিতা, অর্পিতা, হ্যাঁ অপা বলে আবার নাকি অর্পিতা, তার ঘরে কোটি কোটি টাকা। ব্যাপারটা কি? তারপর আমরা দেখলাম বীরভূমে যিনি এমএলএ না, এমপি না, কাউন্সিলর না, পঞ্চায়েতের পদাধিকারী না, মাথায় অক্সিজেনের অভাব আছে। এসব না হলেও মাথায় অক্সিজেনের অভাব। তার ফিক্সড ডিপোজিটে পাওয়া যাচ্ছে 17 কোটি টাকা রয়েছে। 17 কোটি ফিক্সড ডিপোজিট। তিনি দেখবেন অনেক সময় বলে যে যখন নাকি কেউ কথা বলতে যায় বলে আমি নাইনকে ভালোবাসি না। আপনারা কেউ তো শুনেছেন বোধহয়, নাইনকে আমি ভালোবাসি না। এটা কেন? অনেক কষ্ট করে 7 থেকে 8-এ পাস করার সুযোগটা হয়েছিল, কিন্তু কিছুতেই 8 থেকে 9-এ উঠতে পারে। তারপর পড়াশোনা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বাবার মুদি দোকানে বসে। দেখো মুদি দোকানে বসে তো লাভ নেই, বাড়িতে আমি তো খুব চটপট মাগুর মাছ কেটে ফালাফালা করে দিই। এবার বসে গেল বটি নিয়ে বাজারে, বাজারে মাগুর মাছ ফালাফালা করার ক্ষেত্রে বিখ্যাত ছিল। তারপর যুব কংগ্রেসের ওখানে স্থানীয় বোলপুরের নেতা ছিলেন যুব কংগ্রেস পার্টি। তখন শ্রীমতী যুব কংগ্রেস করতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই তৃণমূল কংগ্রেস তৈরি হলো উনি আসতেন। অর্থনৈতিক অবস্থা এমন কোনো ব্যাপার ছিল না, কোনো পৈতৃক বিশাল কিছু ব্যাপার ছিল সম্পত্তির দিক থেকে। তাহলে হচ্ছে নাকি বলছে আরে গরু বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় হয়, আর বলা হচ্ছে কাস্টম অফিসারদেরও তিনি নির্দেশ দিতেন। আমি আগেই বলেছি মন্ত্রী না, এমএলএ না, এমপি না, কাউন্সিলরও না। তো কি হচ্ছে না আমাদের রাজ্যে, এসব দেখতে হবে। আর তার মধ্যে আবার কি দেখছি আমরা, এবারে দুটো তাজা ছেলে অতনু দে আর অভিষেক নস্কর, ক্লাস 10-এ পড়ে, আগামীবার মাধ্যমিক দিত, তাদের খুন করা হলো, একেবারে পরিকল্পনা করে খুন করা হলো। আমি আপনাদের কথা বলতে পারি, যখন টিভিতে দেখছিলাম আমার চোখকে জল বেরিয়ে যাচ্ছে, পড়া যাচ্ছে না। কারণ সঞ্জীব তীর্থঙ্করের কথা শুনেছি আগে, অতীত দিনে সঞ্জীব তীর্থঙ্করের মতো মনে হচ্ছে অতনু আর অভিষেক। এটা একদিকে চেয়ার। অন্যদিকে কি হচ্ছে প্রশাসনে, আপনার আনিস খান হত্যা, তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে নিশুতিরাতে। আর তার হত্যাকাণ্ডের সাক্ষী সোলেমান খান, তাকে খুন করার জন্য নিশুতিরাতে আক্রমণ করেছে। তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র কোথায় যাচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী তার কোনো বয়ান নেই, কি হচ্ছে নাকি? কংগ্রেস মুকুল বৈরাগী সমাজ পরিবর্তনের লড়াই একজন সৈনিক ছিলেন। আমি অনুরোধ করবো আপনাদের যে যার যাই বয়স হোক না কেন,
অনেকে বয়সের দোহাই দেন, এটা ঠিক, কারো কারো শরীর কম বয়সেও ভেঙে যায়। আমি মনে করি বয়সের দোহাই দেওয়া উচিত না। এখানে হয়তো আমার থেকে বয়সে বড় দু চারজন থাকতে পারে, কিন্তু আমার তো বয়স, আমি রানিং 83, I am just turning 83, তাতে তো অসুবিধা হয় না। তাই বয়সের দোহাই না দিয়ে এখন প্রিয়জন কমরেড বকুল বৈরাগীর প্রতি যদি কোনো শ্রদ্ধা প্রদর্শন করা, প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করার জন্য আপনারা এখানে এসে থাকেন, আমি আবেদন করব এখন সবাইকে ঐক্যবদ্ধ হবে এবং সব শক্তি যারা নাকি তৃণমূল বিজেপি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকতে চায় কোনো না কোনো ভাবে, তাদের ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী যে তৃণমূল সরকার, তাকে হিলিং করে নামাতে হবে। সেই নামানোর কাজে কারিগর হিসেবে কাজ করার জন্য প্রত্যেকটা এলাকায় আপনাদের ভূমিকা পালন করতে হবে। আমি আবেদন করবো আপনারা। আমি এই অঞ্চলেতে আমার ছাত্র জীবনে আসার সুযোগ হয়েছিল, বোধহয় 1961 সালের শুরুতে, জানুয়ারি মাস কি ফেব্রুয়ারি মাস এরকম। এখানে পঞ্চু দাসের নাম আছে। পঞ্চুবাবুর বাড়িতে আমি 5 দিন না 6 দিন ছিলাম পঞ্চুবাবুর বাড়িতে, এবং আমি সহ আমরা 10 জন আসার কথা ছিল, একজন আসতে পারেনি অসুখের জন্য, 9 জন এসেছিলাম, বিভিন্ন বাড়িতে ছিলাম। সেটা বিষ্ণুপুরে বুরুল এবং বোয়ালি এই দুটি জায়গা প্রচার হয়েছিল। তখন সব জায়গায় বিদ্যুৎ ছিল না, আমাদের হাতে লণ্ঠন নিয়ে যেতে হতো, কারণ ফিরবার সময় লণ্ঠনটা লাগবে। এখন আমি সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, এখানকার মানুষ সব অসৎ না, সরল সাধারণভাবে ব্যবহার করে। এখানে ওই বৈরাগী পরিবারের পক্ষ থেকে যখন বললেন তখন শুনলেন, দুঃখের হলো বাস্তব সত্য। বৈরাগী পরিবারের সম্পত্তি, আমি মাটি জমি অনেক ছিল, অনেক জমি সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তারা দান করেছে। আমাকে একটু আগে তখন সময় কাহিনী বলছিল, এই যে মাঠটা দেখছেন এর পেছন দিকে বেশ কিছু জমি বৈরাগী পরিবার তারা লিখে দিয়ে দিয়েছিল, তাই তো? তারা লিখে দিয়ে দিয়েছিল বিনা পয়সা। দুঃখের হলো বাস্তব সত্য। এরকম ঘটনা আরেকজনের ছিল, সে হচ্ছে অনুজ পান্ডে, জানিক পান্ডে, এদের মেদিনীপুরে। তার বাবারও অনেক সম্পত্তি ছিল। বাবা ছিলেন অনুজ ব্রাহ্মণ, পুরোহিত হিসেবে এসেছিলেন। বড় বড় পুরোহিত হিসেবে বড় বড় যে তাদের কি বলে যজমান থাকে, তারা কিন্তু জমি দান করেছেন, আর উনি আয় থেকেও জমি কিনেছেন, অনেক জমি। এই পান্ডেদের ওদের জমিতে সরকারি হাসপাতাল হয়েছে, পয়সা নাকি দান করে দিয়েছে। ওদের জমিতে কিছু ক্লাব হয়েছে, ওদের জমিতে সিপিআইএম এর কিছু অফিস হয়েছে, লিখে দিয়ে দিয়েছে। একটা বিডিও অফিস হয়েছে ওদের জমিতে, লিখে দিয়ে দিয়েছে। আর একটা বাড়িটা অনেক পুরাতন নয়, কিন্তু একেবারে নতুন না, ওদের বাড়িটা একটা বিয়ে শাদী আছে, তাতে নতুন করে রং করিয়েছে। তা নিয়ে সংবাদপত্র, টেলিভিশন কত কি ঘটে গেল, অথচ ওদের পরিবারের দান ধ্যানের ব্যাপার মেদিনীপুরের সমস্ত মানুষই জানে। এখন সৌভাগ্য আমাদের, বকুল বৈরাগী নিয়ে কোনো কথা কেউ বলতে পারিনি। তার সরল সাধারণ জীবনযাত্রা
মানুষকে আকৃষ্ট করত। তবে বকুল বৈরাগী যে রাজনৈতিক মতবাদে বিশ্বাস করতেন, বকুল বৈরাগীর প্রতি যারা শ্রদ্ধা প্রদর্শন করতে চান, প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভবপর হবে, তিনি যে পথে হেঁটেছেন সেই পথ ধরে আমাদের সমাজের সাথে, দেশের সাথে কিছু ভালো কাজ করতে হবে। এই কাজ না করতে পারলে যতই যা আপনাদের মধ্যে যারা যত বিখ্যাত ব্যক্তি হন না কেন, সমাজের স্বার্থে আপনি কিছু দিয়ে গেলেন না। তাই একদিকে সমাজের সাথে, দেশের সাথে, জনগণের সাথে আজকে যে অবস্থা তৈরি হয়েছে জিনিসপত্রের দরদাম নিয়ে, খাদ্যবস্তুর উপর জিএসটি, খাদ্যবস্তুর উপর জিএসটি ব্রিটিশ আমলে ছিল, ট্যাক্স ছিল খাদ্যবস্তুর উপরে, কিন্তু স্বাধীন দেশে খাদ্যবস্তুর উপর ট্যাক্স বন্ধ করা হয়েছিল। এখানে জিএসটি বসানো হচ্ছে, আর এখানে লেখাও আছে, আপনাদের বক্তব্যে লেখা আছে এই সব প্রস্তাবে, যে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করল না, ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা ভারতের সম্পদ গড়ে তুলল না, যে ব্যাংক জাতীয়করণ থেকে শুরু করে যে রাষ্ট্রীয় উদ্যোগে শিল্পগুলো গড়ে তোলা হল, সব রাষ্ট্রীয় উদ্যোগে, ব্রিটিশ আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে তৈরি করা হয়েছে। যারা কিছু করলো না তারা এখন এগুলো বেচবার জন্য খদ্দের দেখছে। ইতিমধ্যে অনেকগুলো জায়গায় এয়ারপোর্টে, কিন্তু এখানে এয়ারপোর্টে বেসরকারি হাতে ভেতরটা দিয়ে দিয়েছে, শুরু হয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টি তার মুখোশ উন্মোচন করা এবং মেকি জনদলনী সাজার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস তার মুখোশ উন্মোচন করা, জনগণের ঐক্যের ভিতটাকে শক্তিশালী করে বিরোধীদের ওপর দাঁড়িয়ে মানুষের অবস্থা পরিবর্তন ঘটানোর লক্ষ্যে কাঠবিড়ালির মতো কিছু কিছু কাজ সম্পূর্ণ করার পথে হাঁটার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া, শপথ গ্রহণ করা, এটা হবে যথোচিত কাজ। কংগ্রেস বকুল বৈরাগী তার স্মরণসভায় আমি যে সব প্রস্তাব এখানে পেশ করা হয়েছে তাকে পূর্ণাঙ্গ সমর্থন করছি এবং কংগ্রেস বকুল বৈরাগীর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য আমরা সকলে শপথ গ্রহণ করব, এই প্রত্যাশায় আমার কথা আমি শেষ করছি। কংগ্রেস বকুল বৈরাগী, লাল সালাম, নমস্কার, আদাব।